এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং আজকে কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা চলতেই আপনাদেরকে বলবো। তো আমরা আজকে রাস্তাতেই সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে দেখি যে বিশাল পাহাড়ের মতো একজন মানুষ মাথা ন্যাড়া, মুখে দাড়ি, আমেরিকান ফ্ল্যাগ দিয়ে তৈরি একটা পায়জামা পরে ব্রেকফাস্ট করছে। এখানে আমেরিকান ফ্ল্যাগ দিয়ে তৈরি গেঞ্জি, আন্ডারওয়্যার কিনতে পাওয়া যায় এবং যারা সেগুলো দেশ বা দেশের ফ্ল্যাগকে অপমাননা করার জন্য কেনে না, তারা দেশের প্রতি ভালোবাসার জন্য কেনে। মনে হয় জিনিসটা যত প্রিয় সেটাকে শরীরের তত কাছাকাছি লাগিয়ে রাখার একটা চেষ্টাই এদের একটা উদ্দেশ্য। মানুষটিকে আমেরিকান ফ্ল্যাগ দিয়ে তৈরি পায়জামা পরে থাকতে দেখে মনে হলো আজকে হয়তো কোনো একটা বিশেষ দিন, এবং হঠাৎ মনে পড়লো আরে তাই তো, আজ তো মেমোরিয়াল ডে এবং সেই মেমোরিয়াল ডে এর লং উইকেন্ডে আমরা চলেছি ওয়াশিংটন ডিসিতে। এদেশের যত মানুষ নানা যুদ্ধে দেশের জন্য মারা গিয়েছে তাদেরকে স্মরণ করার জন্য আলাদা করে রাখা একটা দিন, এটাই হচ্ছে মেমোরিয়াল ডে। তো ব্রেকফাস্ট টেবিলে খেতে বসে এবং ব্রেকফাস্টের জন্য রাখা উপকরণগুলো দেখে হঠাৎ শরীর বিদ্রোহ করে বসলো। কিছুই আর খেতে ইচ্ছে করলো না। ঠিক করলাম যে না, এখানে ব্রেকফাস্ট করব না, আজকে ব্রাঞ্চই করে নেওয়া হবে। হ্যাঁ, ব্রাঞ্চ নামে এখানে একটা খাবার আছে এবং যদি আপনি দিনের বড় খাবারকে মোটামুটি 3 ভাগে ভাগ করেন তাহলে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। ব্রেকফাস্ট এবং লাঞ্চকে একত্রিত করে ছুটির দিনগুলোতে নতুন একটা করে খাবার তৈরি করা হয়েছে, সেটাকে বলে ব্রাঞ্চ। ছুটির দিনে মানুষজন ধীরে সুস্থে ঘুম থেকে উঠে দেরি করে খেতে যায় এবং যখন ব্রেকফাস্টের সময় পার হয়ে গেছে কিন্তু এখনও লাঞ্চের সময় হয়নি, তখন সেটা হয় ব্রাঞ্চ। আমরা ব্রাঞ্চ খেতে গেলাম একটা ডাইনারে এবং এখানে এসেই দেখি যে ভীষণ ভিড় এবং মানুষজন একদম বাইরে অপেক্ষা করছে। খেতে এসে আর ফিরে যাই কেমন করে, এদিকে ব্রেকফাস্ট করতে গিয়েও ফিরে এলাম এবং এখানে ওয়েটিং লিস্টে তখন নিজের নাম লিখিয়ে অপেক্ষা করতে লাগলাম। আমার মনে আছে যে কলকাতায় এরকম একটা জায়গায় খুব ভালো বিরিয়ানি তৈরি হয় এবং সেখানে বসার জায়গা খুব কম, তাই লোকজন নাকি চেয়ার ধরে লাইন বেঁধে দাঁড়িয়ে থাকে। কিছু কিছু বিয়ে বাড়িতেও আমি দেখেছি যে এরকম হয়ে থাকে, যে লোকজন যতক্ষণ খাচ্ছে এবং অন্য পরের ব্যাচের লোকজন তাদের চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে। একজনের খাওয়া শেষ হতেই আরেকজন গিয়ে ঝপ করে বসে পড়ে। এখানেও অপেক্ষা করতে করতে আমাদের ঠিক সেরকমই মনে হচ্ছিল। তো যাই হোক, এই সমস্ত ব্রেকফাস্ট লাঞ্চ করতে করতেই আমরা রওনা দিয়ে দিলাম। আজকে আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে। তো ওয়াশিংটন ডিসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মিউজিয়াম রাখার একটা জায়গা। মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মিউজিয়ামগুলো বুঝি রয়েছে এই আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি কানেকটিকাট থেকে মোটামুটি 7 ঘন্টার পথ। তো খুব রাত থাকতে রওনা দিলে সেখানে সকাল 10টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আবার সারাদিন কাটিয়ে যদি সন্ধেবেলা রওনা দিই তাহলে মাঝরাতে পৌঁছে যাওয়া যায় বাড়ি। শুধু একটাই সমস্যা যে ছোট বাচ্চাদের ভোর রাতে ঘুম থেকে তুলে তাদের প্রস্তুত করা কিন্তু খুব কঠিন ব্যাপার এবং স্কুলে যাওয়ার জন্য তাদের নিয়মিত সময় এমনিতেই ঘুম থেকে তুলতে অনেক বেগ পেতে হয়, কাজে ভোর রাতে তোলা খুব সহজ নয়। যদিও বা তোলা যায়, তারা তাদের তিরিক্ষি মেজাজে থাকবে এবং সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে একটা আনন্দময় যাত্রার 12টা বাজিয়ে দিতে পারে। আমাদের পাশের বাড়িতে থাকতো, তারা এই সমস্যার একটা সমাধান বের করেছিল। তারা রওনা দেওয়ার আগেই গাড়িতে যা যা নেওয়ার দরকারি তুলে নিত এবং তারপর ঠিক শুরু করার আগে ঘুমন্ত বাচ্চাদেরকে ঘুমের পোশাকেই কোলে করে তুলে এনে গাড়ির পিছনে শুইয়ে দিত। গাড়ি চলতে থাকতো এবং গাড়ির মৃদু ঝাঁকুনিতে তাদের ঘুম আরও গভীর হয়ে যেত এবং যখন তাদের ঘুম ভাঙতো তখন তারা মোটামুটি গন্তব্যস্থলে পৌঁছে গেছে। রাস্তার পাশে বিশ্রাম নেওয়ার জায়গা আছে এবং সেরকম কোথাও থেমে তাদের হাত মুখ ধুইয়ে জামা কাপড়ও পাল্টে দেওয়া যেতে পারতো। তো যাই হোক, এরকমভাবেই আমরা পৌঁছে গেলাম ওয়াশিংটন ডিসিতে বেলা 11টার মধ্যে। হয়তো আরেকটু আগেই পৌঁছে যেতাম, কিন্তু শহরে পৌঁছানোর ঠিক একেবারে মুখেই একদম কলকাতা স্টাইলের ট্রাফিক জ্যামে আটকে গেলাম। রাস্তায় কাজ হচ্ছে, তাই মাত্র একটাই লেন খোলা এবং সেখানে পুরো 45 মিনিট নষ্ট হলো।
মিউজিয়াম বললে আমাদের চোখের সামনে যে জিনিসটা ভেসে ওঠে সেটা হচ্ছে আধো অন্ধকারে পুরনো জিনিস সাজিয়ে রাখা, এবং সেই সব মিউজিয়াম নিয়ে ছোট বাচ্চাদের কিন্তু কোনো রকম উৎসাহ সৃষ্টি করা কঠিন ব্যাপার। তাই যখনই আপনারা বাচ্চাদের নিয়ে এই সমস্ত মিউজিয়ামে যাচ্ছেন তখন কিন্তু সাবধান। কিন্তু ওয়াশিংটন ডিসিতে তাদের সবচেয়ে সুন্দর মিউজিয়ামগুলো রয়েছে। তাদের পার্লামেন্ট ভবনের সামনে বিশাল খোলা চত্বর ঘিরে যে অপূর্ব স্মিথসোনিয়ান মিউজিয়ামগুলো রয়েছে সেগুলো ছেলে বুড়ো সবার মাথা খারাপ করে দেবে। যেমন ধরা যাক এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের কথা, যেখানে আমরা এখন যাচ্ছি। পৃথিবীর ইতিহাসে আকাশে ওড়া নিয়ে যত ব্যাপার আছে তার প্রায় সব গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে, এবং সেই কয়েকটা উদাহরণই আপনাদের এই ভিডিওতে আজকে নেক্সট সেকশনে দেব। তো এখন আমরা চলে এসেছি রাইট ফ্লায়ারের সামনে। রাইট ব্রাদার্স যে প্লেনে করে নর্থ ক্যারোলিনার বালুবেলায় প্রথম আকাশে উড়েছিলেন সেই প্লেনটি এখানে আছে। সেখানে অরভিল রাইটের একটি প্রতিমূর্তিও বসানো আছে, এবং যেন তিনি প্লেনটি উড়িয়ে নিয়ে যাচ্ছেন এরকমই প্রতিমূর্তিটা। মজার ব্যাপার হলো প্লেনের লেজ, যেটাকে আমরা পিছনে দেখে অভ্যস্ত, এই প্লেনে রয়েছে সেটা সামনের দিকে। এখানে আরেকটা যেটা উল্লেখযোগ্য জিনিস যেটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে স্পিরিট অফ সেন্ট লুই। চার্লস লিডবার্গ যে প্লেনটা নিয়ে আটলান্টিক পাড়ি দিয়েছিলেন সেই প্লেনটি এখানে আছে। প্রথম একাকী একটা ছোট প্লেনে করে একটা মহাসাগর পাড়ি দিয়ে চার্লস লিডবার্গ খুব বিখ্যাত হয়ে উঠেছিলেন। তার খ্যাতি থেকে লাভবান হবার জন্য কিছু মানুষ তার শিশু সন্তানকে কিডন্যাপ করে নিয়েছিল এবং র্যানসাম আদায়ের উদ্দেশ্যে। ব্যাপারটা নিয়ে সারা দেশ জুড়ে এত হইচই শুরু হয়ে গেছিল যে অপহরণকারীরা ভয় পেয়ে সেই শিশুটাকে মেরে ফেলেছিল। এখানে তাছাড়াও রয়েছে রবার্ট গডার্ডের প্রথম রকেট। আধুনিক রকেটের জনক রবার্ট গডার্ডের প্রথম দুটো রকেট এখানে রাখা রয়েছে। প্রায় খেলনার মতো দেখতে এই রকেটগুলো দেখে বিশ্বাসই করা যায় না যে একদম একসময় এই রকেটগুলো মহাকাশ অভিযানের সূচনা করবে। এবার আমরা চলে এসেছি চাঁদের মাটি দেখতে। ওয়াশিংটন ডিসিতে এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের সবচেয়ে চমকপ্রদ যে জিনিসটা সেটা হচ্ছে চাঁদের এক টুকরো পাথর। সেটাকে একটা জায়গায় শক্ত করে গেঁথে রাখা হয়েছে। দর্শকেরা সেটা হাত দিয়ে স্পর্শ করে দেখতে পারে। আমি যতবার এই মিউজিয়ামে এসেছি চাঁদের এই টুকরোটাকে হাত দিয়ে স্পর্শ করে দেখেছি, এবং যতবার আমি এই চাঁদের পাথরটা স্পর্শ করেছি আমার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেছে। আকাশের সেই চাঁদ, যে চাঁদের নরম জোছনায় আমার শৈশব কৈশোর যৌবন অতিক্রম হয়েছে, সেই চাঁদের টুকরোটা আমি নিজে হাতে ছুঁয়ে দেখছি। এটা কি সত্যি বিশ্বাস করা যায়? চাঁদের মাটি ছুঁয়ে যখন আমি সারা শরীরের শিহরণ অনুভব করছি তখনই দেখলাম কাছেই দাঁড়িয়ে একজন গার্ড সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, যাতে কেউ এই অমূল্য চাঁদের মাটিকে খিমচে তুলে নেওয়ার চেষ্টা করছে কিনা। যাই হোক, গার্ডের সেই তীক্ষ্ণ নজর বাঁচিয়ে আমরা পরবর্তী সেকশনে চলে গেলাম অ্যাপোলো 11 ক্যাপসুল দেখতে। মানুষ প্রথম চাঁদে গিয়েছিল অ্যাপোলো 11 করে। যে ক্যাপসুলে করে 3 নভশ্চর পৃথিবীতে ফিরে এসেছিলেন সেটি এখানে সাজানো রয়েছে। এটি দেখলে আমি সব সময় অভিভূত হয়ে যাই। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে চওড়া অংশটা, যেটা বাতাসের সাথে ঘর্ষণে বেগ কমিয়ে নিয়ে এসছে। প্রায় উল্কার বেগে এটা বায়ুমণ্ডলে ছুটে এসছিল, কিন্তু বাতাসের ঘর্ষণে উল্কার মতো পুড়ে ছাই হয়ে যায়নি। নভশ্চরদের নিরাপদে পৃথিবীতে নামিয়ে এনেছিল। ক্যাপসুলের পিছনে তাকালে সে ভয়ঙ্কর তাপমাত্রা রেখে যাওয়ার চিহ্নও দেখা যায়। যাই হোক, এখানে আরও রয়েছে জন প্লেনের ক্যাপসুল, স্কাইল্যাব, ভয়েজার, রবার্ট গডার্ডের প্রথম রকেট। তো এইসব বলে এখন আর আপনাদের বোর করব না, কারণ এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে প্রদর্শনের জন্য যেসব জিনিস রয়েছে তার তালিকা দীর্ঘ। জিনিসগুলো দেখতে যেরকম ভালো লাগে তার বর্ণনা শুনতে কিন্তু ততটা ভালো লাগার কথা নয় বলে এবেলা আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড স্টে টিউন টু শো টেলস ফর মোর সাচ ভিডিওস। বাই বাই।